আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি বীরাঙ্গনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি একটা স্লাইড দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো কতগুলো সংখ্যা নিয়ে আলোচনাটা শুরু করি। আমরা জানি যে এই সংখ্যাগুলোর সাথে আমরা পরিচিত, সবাই পরিচিত। তারপরেও আজকে ২৬শে মার্চের ব্যাপারে কথা বলতে যেয়ে মুক্তিযুদ্ধের উপর যে হামলা, তার প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে আমাদের এই সংখ্যাগুলো আরেকবার সবার ঝালাই করা দরকার। হ্যাঁ? দেখেন সংখ্যাগুলো দেখলে দেখবেন যে এখানে একটা রেঞ্জ আছে। অর্থাৎ কোনো এক্সাক্ট সংখ্যা দেওয়া নাই এখানে, হ্যাঁ? তো এটার কারণটা কি? বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত আর্টিকেল পত্রপত্রিকা ঘাঁটলে দেখা যায় এর কারণ ৩ টি। একটি হলো ধরেন পাকিস্তানি ক্যাম্পগুলোতে প্রচুর নারীর মৃত্যু হয় যৌন নির্যাতন এবং অত্যাচারের কারণে, এবং তাদের সংখ্যাটা যে কত সেটা জানা যায় না। ২ নম্বর কারণ হলো যুদ্ধের ঠিক পরপর অনেক নারী আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ? ৩ নম্বর কারণটি হলো গোপনীয়তা, অর্থাৎ অনেকেই তাদের ধর্ষণ হওয়ার খবরটি জানাননি। তো এই প্রসঙ্গে ১৯৭২ সালে মুক্তিযুদ্ধের উপর একটি সিরিজ কলাম হয়েছিল বাংলার বাণী পত্রিকায়, যেখানে অস্ট্রেলিয়ান ডক্টর জেফ্রি ডেভিস বলেছিলেন যে তার নেতৃত্বে ২ লাখের বেশি নারীকে তারা অ্যাবর্শন করেছিলেন, এবং এই নাম্বারটি দিয়ে পরবর্তীকালে যখন অ্যানালিসিস করা হয়েছিল তখন প্রকৃত ধর্ষণের সংখ্যা তিনি বলেছিলেন যে হতে পারে ৪,৭০,০০০-এর পাশাপাশি, যা সরকারি সুমারির চেয়ে অনেক অনেক বেশি। তো একটু পেছনে ফেরত যাই। তো সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ দেখে আন্তর্জাতিক সাংবাদিকরা বলেছিলেন মনে হচ্ছিল সারা দেশে কেউ যেন বুলডোজার চালিয়ে গেছে। ঠিক যে চিত্রটি আমরা এখন ধানমন্ডি ৩২-এর দিকে তাকালে দেখতে পাই। ধ্বংসস্তূপ থেকে যেখানে সবকিছু নতুন করে শুরু করতে হবে, তখন এই বিশাল সংখ্যক নারীদের দেখে সারা বিশ্ব কেঁপে উঠেছিল এবং বাংলাদেশ পড়েছিল এক মহা সংকটে। এদের বেশিরভাগই ছিলেন অবিবাহিত, কম বয়সী, এবং একটি বিরাট সংখ্যক নারী ছিলেন গর্ভবতী। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিভাবে এই অসংখ্য নারীর পুনর্বাসন করা যায়, বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য কি ব্যবস্থা করা যায়। তো এই কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যেমন ধরেন যে আগেই বলেছি যে দেশের অবকাঠামো সম্পূর্ণ ভঙ্গুর, গর্ভপাত কিংবা অ্যাবর্শন করতে পারে এ ধরনের ডাক্তারের স্বল্পতা, গর্ভপাতের জন্য ব্রিটিশ কলোনিয়াল আইন মেনে চলা, যে আইনে গর্ভপাত বা অ্যাবর্শন একমাত্র তখনই করা যাবে যখন মায়ের জীবন সংকটময়। তো এইসব প্রতিকূল অবস্থার মধ্যে বঙ্গবন্ধুকে খুবই দ্রুত কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, কারণ আপনারা জানেন যে একটা দিন ১ ঘন্টা যাওয়া মানে গর্ভবতী মায়েদের জন্য অনেকটা সময় পার হয়ে যাওয়া। তো তিনি কি করলেন? তিনি আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ শুরু করলেন, অভিজ্ঞ ডাক্তার এবং সাহায্যকারী সংস্থা খুঁজে বের করলেন, আইনের মধ্যে থেকে ব্রিটিশ কলোনিয়াল আইনকে সাময়িক সময়ের জন্য স্থগিত করলেন। এত সব জোগাড়যন্ত্র করে ঢাকায় ১৭ থেকে ১৮টি ক্লিনিক প্রতিষ্ঠা করলেন এবং ঢাকার আশেপাশে আরো ১৭টি ক্লিনিক করা হলো, এবং আন্তর্জাতিক প্রশিক্ষকরা যে আসলেন তারা দেশের বিভিন্ন ডাক্তার এবং প্যারামেডিকদের অ্যাবর্শন করার প্রশিক্ষণ দিলেন। ১৯৭২ সালের মার্চ এপ্রিল থেকে অগস্ট বা অক্টোবর পর্যন্ত, ৭২ অগস্ট বা অক্টোবর পর্যন্ত এই সকল ক্লিনিকে সেবা দেওয়া হয়, যেখানে সারা দেশ থেকে প্রতিদিন হাজার হাজার নারী আসতেন। অনেক নারীকে গর্ভপাত করা সম্ভব হয়নি, কেননা অনেকে সেটা চাননি, আবার তারা অনেকেই গর্ভাবস্থার শেষ অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, এ সকল অনেক নারীর, বিশেষ করে যারা ক্যাম্পে ছিলেন, তাদের নানা ধরনের সাংঘাতিক রকমের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। তো এই অবস্থায় বঙ্গবন্ধু এ সকল নারীদের সমাজে প্রতিষ্ঠার জন্য এবং একটু ভালো করে লক্ষ্য করুন, দেশ গড়া বা নেশন বিল্ডিং এ তাদের অন্তর্ভুক্তি করার প্রয়াসে ১৯৭২ সালে জরুরি ভিত্তিতে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন বোর্ড গঠন করেন।
হুম? এই বোর্ডের আওতায় এই নারীদের বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়। দেশব্যাপী তাদের ডকুমেন্টেশনের কাজ শুরু হয়। সরকারি চাকুরিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে তাদের জন্য বিভিন্ন ধরনের ভোকেশনাল এবং অন্যান্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। তাদের বাসস্থানের জন্য অনেকগুলো নারী হোস্টেল তৈরি করা হয় ঢাকায়। এছাড়াও গ্রাম পর্যায়ে ১৫,০০০ নারীর জন্য শিক্ষা নিশ্চিত করতে পরবর্তী 5 ইয়ার প্ল্যানিং এ ঢোকানো হয়। অনেক নারীকে প্ল্যান্ড প্যারেন্টহুডের নেতৃত্বে গর্ভপাতের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যেন তারা পরবর্তীকালে কিছু করে খেতে পারে গ্রাম্য ডাক্তার হিসেবে। শুধু তাই নয়, সর্বোপরি স্বামীদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় তারা যেন তাদের বীরাঙ্গনা স্ত্রীকে সম্মানের সাথে গ্রহণ করে, এবং অনেক মুক্তিবাহিনীকে উদ্বুদ্ধ করা হয় বীরাঙ্গনাদেরকে বিয়ে করতে। তো এই হলো ঘটনা। তো যখন এই নারীরা ক্লিনিকে আসতেন তারা আর নিজ গ্রামে ফেরত যেতে চাইতেন না, বা তাদের পরিবার তাদেরকে আর নিতে আসতেন না। এই নারীরা হোস্টেলে থাকতেন। নিজ সমাজে টিকতে না পেরে পরবর্তীতে এইসব হোস্টেলে আরো অনেক নারী এসে ভিড় করেন। তো এখন দেখো, একটা অর্গানাইজেশনের ডকুমেন্টেশনের অংশ হিসেবে এ সকল নারীকে যুক্ত করার প্রয়োজন হয়ে পড়ে, হ্যাঁ? কিন্তু অনেক নারী তখন নিজ পরিচয় বা ঠিকানা বলতে চাইতেন না। ঠিক এই সময় কোনো একদিন বঙ্গবন্ধু বলেছিলেন, ওদের বাবার নামের জায়গায় লিখে দাও শেখ মুজিবুর রহমান, এবং ওদের ঠিকানায় লিখে দাও ধানমন্ডি ৩২। তো বঙ্গবন্ধুকে সপরিবারে আততায়ীর হাতে নিহত হওয়ার ঘটনায় দেশ অনেক সংকটের মধ্যে পড়ে। কিন্তু এই ঘটনায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা, তারা ছিলেন আমাদের বীরাঙ্গনারা। কেননা তাদের জন্য নেওয়া সেই প্রজেক্ট আর বেশি দূর আগায়নি। সেই থেকে আমরা আমাদের বীরাঙ্গনাদের ভুলতে শুরু করেছিলাম, এবং ২০২৪-এ এসে দেখলাম বীরাঙ্গনাদের জন্য যে শেষ ঠিকানাটা ছিল, যদিও রূপক অর্থেই ছিল, সেই ঠিকানা, সে বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ধূলিসাৎ হয়ে যেতে আমরা দেখলাম। আলোচনার প্রথমে বলেছিলাম যুদ্ধের সময় এ দেশটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বলেছিলাম দেশটি হয়েছিল ঠিক আজকের ৩২ নম্বরের ধ্বংসস্তূপের মতো দেখতে। আমাদের ভুলে গেলে চলবে না যে সময় বদলেছে, প্রেক্ষিত বদলেছে, কিন্তু ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তি এবং শক্তিটির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তারা তখনও কাজ করে গেছে, এখনো কাজ করছে। আমরা আমাদের বীরাঙ্গনাদের আসলে কখনো সম্মান দিতে পারিনি। তাদের অনেকেই এখন মৃত, যারা বেঁচে আছেন তারা সকলেই বয়সের ভারে নুজো। আমরা তাদের শেষ ঠিকানাটি ধ্বংস করে দিয়েছি। তাদের দীর্ঘ নিঃশ্বাস এড়ানো কি আমাদের জন্য সহজ হবে? আজকে বাংলাদেশের নারীদের উপর যা হচ্ছে তা কি এই দীর্ঘ নিঃশ্বাসের ফল নয়? এখানে আজকে বিদায় নিচ্ছি, বীরাঙ্গনাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমা প্রার্থনা করে। ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।